ওয়েলকাম টু মাই চ্যানেল গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, অনেক দিন বাদে আমার এই চ্যানেলে আসা। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থাপন করব বা আলোচনা করব, যে বিষয়টি তোমরা পিপিটির মাধ্যমে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ, যে ডিসকাশন টপিক ইজ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। যে টপিকটি আমাদের এডুকেশন সাবজেক্টের, অর্থাৎ এডুকেশন সাবজেক্টের স্টুডেন্টরা যারা বিএ এমএ পড়ছো বা এসএলএসটি এসএসসি এমএসসি যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য স্পেশালি এই ক্লাস, এবং যারা বিএড করছো তাদেরও এই টপিক থেকে থাকে। এমনকি এডুকেশন সাবজেক্টের নেট সেটের ক্ষেত্রেও মেন্টাল হেলথ হাইজিনের আমাদের কিছু জায়গা থাকে। তো আজকের আমাদের এই যে ভিডিও সম্পূর্ণ আমি আগে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে যে এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে যে আমি আলোচনা করছিলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা তা জানো যারা আমার চ্যানেল ফলো করো। তো একটু ডিফারেন্সভাবে আমি তোমাদের সামনে এসেছি। এবার থেকে আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এসএসসির সম্পূর্ণ বা এমএসসির সিলেবাস অনুযায়ী আমি ডিসকাশন, মানে শুধু এমসিকিউ প্রশ্ন নয়, আমি তাত্ত্বিক আলোচনা কথাটা যোগ করেছি, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি সেই রিলেটেড গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আবারও বলছি, আজকের এই আলোচনা তাদের কাজে লাগবে যারা এডুকেশন সাবজেক্টের বিএ এমএ এসএলএসটি এসএসসি এমএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ। অর্থাৎ দেখবে এসএসসির যে ইউনিট 8 অর্থাৎ এমএসসির যে ইউনিট পেপারটি আছে 8 পেপারটি, সেখানে আমরা দেখতে পাবো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। এই ভিডিওটি হয়তো একটু লং হয়ে যাবে, কারণ আমি এখানে পুরো সম্পূর্ণরূপে মেন্টাল হেলথ এবং হাইজিনের ডিটেলস আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ কিছু আলোচনা করব। তো একেবারে কথা অনেক কিছু বলার থাকে, কথা অনেক দিন বাদে আমি চ্যানেলে এসেছি। বেশ কিছু কারণের জন্য আমি অনেক দিন আসতে পারিনি, পুনরায় আমি আবার শুরু করছি। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছি কেন ভিডিও দিচ্ছি না, তাদেরকে বলেছি। তো বেশি কথা একবারেই বাড়াবো না, আমরা শুরু করব। মেন্টাল হেলথ হাইজিন আমরা তাত্ত্বিক আলোচনা আগে করে নেব, গুরুত্বপূর্ণভাবে বা সুন্দরভাবে আলোচনা বা উপস্থাপন করার আমি চেষ্টা করব যাতে তোমাদের বোধগম্য হয়, এবং তার পাশাপাশি এমসিকিউ আমি আলোচনা করে দেব। আচ্ছা, শুরু করা যাক। আমরা পিপিটির মাধ্যমে একটু একটু করে প্রথমে তাত্ত্বিক আলোচনা শুরু করব। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই আমরা যে কনসেপ্টটা তৈরি করব সেটা হচ্ছে মেন্টাল হাইজিন অর্থাৎ মানসিক স্বাস্থ্যবিজ্ঞান। দেখো, এই যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কথাটি আমাদের ইংরেজি প্রতিশব্দ হলো মেন্টাল হাইজিন। কি বলছে? মানসিক স্বাস্থ্যবিজ্ঞান, যেটিকে আমরা বাংলায় বলছি সেটি ইংরেজি প্রতিশব্দ হলো মেন্টাল হাইজিন। তাহলে এই যে মেন্টাল হাইজিন, হাইজিন মানে স্বাস্থ্যবিজ্ঞান, তো এই হাইজিন শব্দটি এসছে হাইজিয়া শব্দ থেকে। কি শব্দ? গ্রিক শব্দ হাইজিয়া থেকে, যার অর্থ হলো স্বাস্থ্যের দেবী। তাহলে এই জায়গাটা একটা কোড হিসাবে ধরে নাও। আমি যখন এমসিকিউ আলোচনা করতাম তোমরা তখন দেখেছো যে মেন্টাল হাইজিনের এই জায়গা থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম, বা যে হাইজিন কথাটি, হাইজিন শব্দের অর্থ কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের দেবী। তো দেখো, বলা হচ্ছে কি না, এই হাইজিয়া শব্দটি থেকে এসেছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ হাইজিয়া থেকে এসেছে, যার অর্থ হলো স্বাস্থ্যের দেবী। তো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের সময় থেকে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের শুভ সূচনা হয়। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে যাই। কিভাবে ক্লিয়ার হব? মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো মেন্টাল হাইজিন। এই মেন্টাল হাইজিন শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ হাইজিয়া থেকে। হাইজিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের দেবী। তাহলে এখানে আমরা কয়েকটি কোড পেয়ে গেলাম। কি শব্দ থেকে? গ্রিক শব্দ হাইজিয়া থেকে এসেছে। এই হাইজিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের দেবী। এবং আরও একটা জিনিস এখান থেকে আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে কিন্তু ফরাসি বিপ্লবের সময় থেকে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের যে শুভ সূচনা, যে আন্দোলন, সেটা শুরু হয়েছিল। তো নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষত বলা যেতে পারে ডক্টর ফিলিপ পিনেল, একজন ব্যক্তি, ওনার নাম ডক্টর ফিলিপ পিনেল, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আন্দোলনের সূত্রপাত করেন। তাহলে এই কোড লাইনটা আমাদেরকে কি জানাচ্ছে? এই লাইনটা আমাদেরকে জানাচ্ছে ডক্টর ফিলিপ পিনেল বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আন্দোলন যে তার সূত্রপাত করেন। নেক্সট স্টেপেই যেটা বলা আছে যে অ্যাডলম মেয়ার, অ্যাডলম মেয়র বলে থাকি, অ্যাডলম মেয়ার মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের নামকরণ করেন। তাহলে এই জায়গা থেকে আমরা একটা প্রশ্ন খুঁজে পাচ্ছি যে অ্যাডলম মেয়র যে ব্যক্তি, মেয়র, তিনি কি করলেন না মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের যে নামকরণ সেটি করেছেন।
তাহলে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করো, তোমরা পেপার পেন নিয়ে বসলে কতকগুলো এখান থেকে কোড পেয়ে যাবে। একটা কোড হাইজিয়া, একটা কোড গ্রিক শব্দ, একটা কোড অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু হয়েছিল, একটা কোড হচ্ছে ডক্টর ফিলিপ পিনেল হচ্ছে এই আন্দোলনের সূত্রপাত করেছিল, অ্যাডলম মেয়র মানুষ স্বাস্থ্যবিজ্ঞানের নামকরণ করেন। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের স্বরূপ, যেটিকে আমরা আন্দোলন মানসিক স্বাস্থ্যবিজ্ঞান আন্দোলনের স্বরূপ। তো এই জায়গাটি আমরা একটু শর্ট আকারে আমি তুলে ধরেছি। এখান থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারবো যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের আন্দোলনের স্বরূপ। দেখো, এই যে বিষয় কথাগুলো আছে, এটা বলতে গেলে কয়েকটা বিষয় বলতে হয় যে মানুষ দেখো তার শারীরিক বা দৈহিক স্বাস্থ্য নিয়েই সচেতন থাকে, কিন্তু সে জানে না যে তার মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ শুধু দেহ বা শরীর স্ট্রং বা ফিটনেস থাকলেই কিন্তু হবে না, কারণ আমি মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। যদি আমি মানসিকভাবে স্ট্রং না থাকি, সুস্থ সবল না থাকি, তাহলে আমি সঠিক চিন্তা, সঠিক যুক্তি বা আমার মধ্যে যে মানে প্রতিকূলতা জয় করার যে প্রবণতা, সেগুলো কোথা থেকে আসবে? আমি কি শুধু শারীরিকভাবে স্ট্রং হলেই হবে? তা নয়, আমাদের মানসিকভাবে স্ট্রং হতে হবে। কিন্তু আমাদের যেটা বেশি দেখা যায়, মানুষ রোগমুক্ত থাকতে চায়, ভালো ভালো খাবার খেতে চায় যাতে সে শারীরিক সুস্থ থাকে, কিন্তু সে কখনোই ভাবে না যে এই খাবারটা খাই যাতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এরকম কিন্তু মানুষ ভাবে না। আমি যোগাসন করছি, ব্যায়াম করছি, আমরা কিন্তু বেশি মনে মনে ভাবছি যে এটা আমার কি শারীরিক ফিটনেস হবে, কিন্তু কেউ ভাবছে না যে মানসিক স্বাস্থ্য, দৈহিক স্বাস্থ্য দুটোই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জীবনে। তো যাই হোক, এরকম একটা কনসেপ্ট, সেই জন্য বর্তমান সময়ে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে, বিশেষত এডুকেশন সাবজেক্টের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানকে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়। তো দেখো, এই স্লাইড থেকে আমরা কয়েকটা বিষয় জেনে নেব। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান আন্দোলন, এই বিষয়টা একটু খেয়াল করো যে কিভাবে ধাপে, এই জায়গাটাকে আমরা একটা অন্য নামও দিতে পারি। দেখবে একটা প্রশ্ন হয়, কোড হয় যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ। একটা কথা হয়, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ মানে কোন সময় থেকে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্ভব হয় এবং সেখান থেকে বিকাশ, মানে এরকম একটা বিষয়। বা আমি এই জায়গাতে মূল বিষয় যেটা, যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানটা আনার জন্য, এই কনসেপ্টটা আনার জন্য কি কি আন্দোলন হয়েছিল। তো এক হচ্ছে, দেখো 1908 সালে আমেরিকায় সর্বপ্রথম কি হয়েছিল না, স্টেট কমিটি অফ মেন্টাল হাইজিন, অর্থাৎ মানসিক স্বাস্থ্যবিজ্ঞান সমিতি প্রতিষ্ঠিত হয়। সেটি কে করেন না, ডব্লিউ বিয়ার্স। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম, 1908 সাল কোথায় না, আমেরিকায় প্রথম কি না, স্টেট কমিটি অফ মেন্টাল হাইজিন এটি প্রতিষ্ঠিত করেন। কে প্রতিষ্ঠা করেন না, ডক্টর এই ডব্লিউ বিয়ার্স। আমরা নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্টে দিয়ে আছে 1909, 8-এর পরে 1909 সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন। তাহলে 8-এ প্রতিষ্ঠিত হলো একটা, আর নেক্সট আবার 1909-এ প্রতিষ্ঠিত হলো ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন। নেক্সট দেখো 1946-এ তৈরি হয়েছে ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট, মানে আইনগতভাবে পাস হয়েছে কত সালে না, 1946 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট পাস হয়। 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আমাদেরকে নীতি নিয়ম মানে তৈরি করে থাকে বা সিস্টেমের মধ্যে এনে থাকে হেলথ সংক্রান্ত। তো মনে রাখবে যে যেটাকে হু বলে থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, দেরিতে হলেও, মানে কি বলছে দেখো, দেরিতে হলেও, মানে আমাদের দেশে এর আগে এগুলো কিছু হয়নি, তাহলে দেরিতে হলেও আমাদের দেশে 1986 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যা RCI অ্যাক্ট 34 নামে বৈধতা পায়। তাহলে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কোথায়, ভারতে, কত সালে 1986 সালে। এবং পরবর্তী সময়ে কি নামে সেটা বৈধতা পায় না, RCI, যেটাকে বলছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 34 নামে বৈধতা পায়। তাহলে এই জায়গা থেকে আমরা কতগুলো ইনফরমেশন পেলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। একটু ধৈর্য ধরতে হবে, আশা করছি ভিডিওটা অনেকটা বেড়ে যাবে, তবে অনেক কিছু আমরা তথ্য জানতে পারবো এই দুটি বিষয় থেকে, মেন্টাল হেলথ এবং হাইজিনের মানে পোর্শন থেকে। দেখো, এইখানে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করব যে আসলে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ধারণা, যেটাকে আমরা বলছি কনসেপ্ট অফ মেন্টাল হাইজিন। তো এইখান থেকে আমরা কি দেখবো, দেখো, অর্থাৎ একটা কনসেপ্ট ক্লিয়ার করবো যে আসলে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানটা কি। দেখো, ক্রো অ্যান্ড ক্রো, আমরা অনেক নাম শুনেছি এডুকেশন সাবজেক্টে, যে তোমার
আচরণবাদী বা বিভিন্ন ধরনের মনোবিজ্ঞানী, আচরণবাদী বলবো না, মনোবিজ্ঞানীদের নাম শুনি, তাদের মধ্যে একজন ক্রো অ্যান্ড প্রোর নাম খুঁজে পেয়ে থাকি। উনি কি বলছেন দেখো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে। উনি বলছেন মেন্টাল হাইজিন ইজ এ সায়েন্স দ্যাট উইথ হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড পারভেডস অল ফিল্ডস অফ হিউম্যান রিলেশনশিপ। তার মানে কি বলতে চাইছে, উনি বলছেন মানসিক স্বাস্থ্য বিজ্ঞান হলো এক ধরনের বিজ্ঞান যা মানব কল্যাণ ও মানুষের বিভিন্ন সম্পর্ক নিয়ে আলোচনা করে। তার মানে মানব স্বাস্থ্য বিজ্ঞান, ওনার মতে কি বলছে যে মানব স্বাস্থ্য বিজ্ঞান একটা বিজ্ঞান, যেটা বলছেন মেন্টাল হেলথ ইজ এ সায়েন্স। মানব স্বাস্থ্য বিজ্ঞান একটা বিজ্ঞান যা কি করছে না, এক ধরনের যা মানব কল্যাণ মানে মানুষের কল্যাণকর বিষয়গুলো নিয়ে আলোচনা করে ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে ভালো রাখবে সেই বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এই বিষয়টা বোঝা গেল। নেক্সট হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, একটি সংস্থা যেটিকে আমরা APA বলে থাকি, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তাদের মতে আমরা দেখে নেব, ওনারা বলছেন মেন্টাল হাইজিন কনসিস্ট of measures of reduce the incidency of mental illness through prevention and early treatment and promote mental health। অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যে সংজ্ঞা দিচ্ছে তাতে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান প্রতিরোধের মাধ্যমে মানসিক অসুস্থতা কমানোর উপায় এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। একটু ক্লিয়ার করে নাও, তাহলে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কি করছে না, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান প্রতিরোধের মাধ্যমে মানে আটকানো, প্রতিরোধ মানে আটকানো, প্রতিকার মানে হয়ে যাওয়ার পরে ফিরিয়ে আনা, প্রতিরোধের মাধ্যমে মানসিক অসুস্থতা, যারা মানসিক অসুস্থতায় ভুগছে সেই অসুস্থতা কমানোর উপায় নিয়ে আলোচনা করছে। আর মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কিভাবে আরো মানসিক স্বাস্থ্যকে স্ট্রং বা উন্নয়ন করা যায় তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করে। নেক্সট হচ্ছে H.W. বার্নার্ডের মতে, তিনি কি বলছেন, তিনি বলছেন মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের লক্ষ্য হলো সর্বাঙ্গীন সুখকর, অধিকতর সামঞ্জস্যপূর্ণ এবং অধিকতর কার্যকরী রূপে ব্যক্তির উত্তরণ। দেখো এইখানে কি বলছে, ইনি বলছেন মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের লক্ষ্য কি, লক্ষ্য হলো সর্বাঙ্গীন সুখকর, মানে একটা সর্বাঙ্গীন দিকে মানুষের একটা সুখ মানে ভালো থাকার মতো একটা অনুভূতি, অধিকতর সামঞ্জস্যপূর্ণ মানে সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, সমস্ত কিছু বা সমস্ত উপাদানের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এবং অধিকতর কার্যকরী রূপে ব্যক্তির উত্তরণ মানে আরো ভালোভাবে ব্যক্তির ডেভেলপমেন্ট, উন্নতি। তাহলে এখান থেকে আমরা মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ধারণাটা ক্লিয়ার করলাম। তো এখানে আমাদের সংজ্ঞাগুলো কয়েকটা মনে রাখতে হবে, কারণ আমাদের কোটেশন আকারে সংজ্ঞাও দিতে পারে যে কোন কে বলেছেন বা কোন সংস্থা থেকে বলা হয়েছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব, আচ্ছা এই জায়গা থেকে আমরা একটু দেখে নেব, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করবো। দেখো কনসেপ্ট অফ মেন্টাল হাইজিন, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি মেন্টাল হাইজিনের। তো এখানে দেখলে আমরা দেখতে পাবো যে মেন্টাল হাইজিন কিসের উপরে ফোকাস করছে, ফোকাস অন প্রিভেনশন, অর্থাৎ কিভাবে যারা মানসিক অসুস্থতা বা মানসিক রোগের শিকার হয়েছে সেখান থেকে কিভাবে আটকাবো, সেখান থেকে ফিরে আসবো কিভাবে, প্রিভেনশন। হ্যাঁ, নেক্সট হচ্ছে প্রমোশন অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্যকে কিভাবে আরো উন্নত রূপ আনবো। তারপরে কি বলছে না, ক্রুশন অফ ডিজিজেস, রিহ্যাবিলিটেশন অফ পারসন উইথ মেন্টাল ইলনেস, অর্থাৎ বলছে কিভাবে আমরা নিরাময় করব কিভাবে ব্যক্তির মেন্টালি ইলনেস অর্থাৎ মানসিক অসুস্থতাকে। নেক্সট হচ্ছে ব্যালেন্সড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কিভাবে আমাদের পার্সোনালিটির বিভিন্ন দিকগুলোর সঙ্গে আমরা ব্যালেন্স করবো এবং ডেভেলপমেন্ট করবো। নেক্সট হচ্ছে কানেক্টেড অর স্যাটিসফাইড লাইফ, অর্থাৎ কিভাবে কন্টেন্টেড অর স্যাটিসফাইড লাইফ, অর্থাৎ আমরা কিভাবে একটা স্যাটিসফাইড একটা সন্তুষ্টিপূর্ণ একটা ভালো জীবনযাপন করব সেইগুলো আমাদেরকে শেখায়। নেক্সট আমরা চলে যাব, নেক্সট পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের পরিধি অর্থাৎ স্কোপ অফ মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কোন কোন দিকে বা কত দূর পর্যন্ত বিস্তৃত, কিভাবে ছড়িয়ে রয়েছে কোথায় কোথায়, তো সেই জায়গাটা আমরা দেখে নেব স্কোপ অফ মেন্টাল হাইজিন। তো দেখো ফার্স্ট যে জায়গাটি আমি দিয়েছি এখানে বলছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মনের সুস্থতা নিয়ে আলোচনা করে। একটু ধীর স্থিরে তোমরা পড়ো বা এটাকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা একটু কোডগুলো তুলে নিতে পারো যাদের প্রয়োজন। তো এখানে কি বলছে দেখো, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মনের সুস্থতা নিয়ে আলোচনা করে, মানে ধরো একজন মানুষ তার যাই থাক, যেমনই সে আর্থিকভাবে হোক বা যেমনই সে সচ্ছলতা হোক আর্থিকভাবে, কিন্তু তাই যদি মনের সুস্থতা না থাকে তাহলে কোনো কিছুর সঙ্গে ব্যালেন্স করতে পারবে না, কারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলবে, মানুষের সঙ্গে ঠিক আচরণ করতে পারবে না। তাহলে কি মানসিক স্বাস্থ্যবিজ্ঞান মনের সুস্থতা নিয়ে আলোচনা করে, মানুষের সকল প্রকার আচার আচরণ, যে মানুষ যত ধরনের আচরণ করছে তার সঙ্গে মানুষ স্বাস্থ্যবিজ্ঞান নির্ভর, মানে মানুষের স্বাস্থ্যগত দিকটা নির্ভর করছে, চিন্তা ভাবনা, রাগ অনুরাগ, আবেগ অনুভূতি, মনোযোগ, মনের প্রকৃতি, সমস্ত বিষয় এর অংশ। তার মানে এত কিছু এইগুলো যে আচার আচরণ যে করছে
চিন্তা ভাবনা করছে, রাগ অনুরাগ, আবেগ অনুভূতি, মনোযোগ সবই এর আলোচনার বিষয়। কার আলোচনার বিষয়? না মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের পরিধির আলোচনার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান দৈহিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করে। আচ্ছা কেন বলতো যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান তো শুধু মানসিক স্তর নিয়ে আলোচনা করবে, দৈহিক স্বাস্থ্য কেন? কারণ দেহ মন খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। কারণ শরীর খারাপ হলে মনের উপরে প্রভাব পড়ে, মন খারাপ হলে শরীরের উপরে প্রভাব পড়ে। তাহলে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান দৈহিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করে। তাহলে শৈশবকাল থেকে শুরু করে সমগ্র জীবনে দৈহিক স্বাস্থ্য নিয়ে আলোচনাটাও কিন্তু এর মধ্যে পড়ে। তার মানে আমরা দেখে নিলাম যে মানুষের যে শৈশবকাল থেকে একবারে সারা জীবনব্যাপী যে দৈহিক স্বাস্থ্য, সেটা নিয়ে কিন্তু মানসিক স্বাস্থ্যবিজ্ঞানেও আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে দৈহিক দেহের সঙ্গে মনের সামঞ্জস্য রেখে কীভাবে সুষ্ঠু সঙ্গতি বিধান করা যায়, তাও মানসিক স্বাস্থ্যবিজ্ঞান আলোচনার মধ্যে পড়ে। যে আমাদের শরীরের সঙ্গে ব্যালেন্স রেখে কিভাবে একটা সুষ্ঠু সঙ্গতি বিধান অর্থাৎ ভালো অ্যাডজাস্টমেন্ট করা যায়, সেটাও এর আলোচনার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান সমাজস্থ মানুষের পারস্পরিক সুষ্ঠু সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান যে মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক, একটা যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, সেটা নিয়েও আলোচনা করে। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বিভিন্ন ব্যাধি, মানে মানুষের বিভিন্ন মানসিক ব্যাধি নিরাময়, কীভাবে সেই ব্যাধি থেকে বেরিয়ে আসবে ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। নেক্সট হচ্ছে বিভিন্ন বয়সের অপসঙ্গতি, মানে ধরো আমরা যে অপসঙ্গতিমূলক আচরণগুলো দেখে থাকি, চুরি করা, আক্রমণাত্মক মনোভাব, বদ মেজাজ, স্কুল পালানো, মানে বয়স অনুযায়ী যে অপসঙ্গতিমূলক দেখা যায়। অপসঙ্গতি মানে কি? সমাজ বিরুদ্ধ আচরণ। তাহলে সে অপসঙ্গতি এবং অপসঙ্গতিমূলক আচরণের কি প্রভাব পড়তে পারে সমাজে, ও তার প্রতিরোধ ও তার প্রতিকারের উপায়গুলো নিয়ে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে কিন্তু আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ পার্সোনালিটি, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিত্ব কি বলতো? মানুষ যেভাবে নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করবে, তুলে ধরবে, সেটাই তার ব্যক্তিত্ব। যেমন ধরো আমরা কাউকে খারাপ মানুষ বলি, কাউকে ভালো মানুষ বলি। তাহলে খারাপ মানুষ কোন দিক থেকে বলি? না খারাপ মানুষ সেই দিক থেকে বলি যে তার সেই খারাপ কাজগুলো, আচরণগুলো সমাজে করে বেড়াচ্ছে। আর কাউকে ভালো কেন বলি? তার ভালো আচরণ কাজের দ্বারা আমরা তাকে ভালো মানুষ বলি। তাহলে আমরা যেভাবে নিজেদেরকে সমাজে প্রেজেন্ট করব, অন্যের সামনে উপস্থাপন করব, সেটাই আমার ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্বের বিকাশ এবং মানসিক সুস্থতা অর্জনের কৌশল মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কর্মপরিধির মধ্যে পড়ে। এবং সেই সঙ্গে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের নিজস্ব নির্দেশনা পরামর্শদান কৌশল, মানে এই যে স্বাস্থ্যবিজ্ঞান, এই যে আলোচনার একটা স্বতন্ত্র আলোচনার মানে বিষয় মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বা মেন্টাল হাইজিন, এর নিজস্ব কিন্তু নির্দেশনা এবং পরামর্শ দানের জন্য কৌশল রয়েছে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু জানলাম, একটু স্পিডি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আসলে অনেকগুলো বিষয় একসঙ্গে আলোচনা করার জন্য টাইম, এটা মাথায় আসছে যে টাইমটা না বেড়ে যায়, কারণ আমরা কি হয় ওখানে দেখলে এত টাইম, কিন্তু বিষয়টা যদি কেউ যদি একটু ফিল করে, একটু ভালো আলোচনা করতে গেলে তো টাইম লাগবে। কারণ এটাকে আমি টার্গেট করছি কম টাইমের মধ্যে, কিন্তু এটা বিশ্বাস করো তোমরা, এটা অনেক টাইমের দরকার যদি ভালোভাবে এক্সপ্লেন করতে হয়। কিন্তু সেটা বিশেষত বেশিরভাগ জনই পছন্দ করে না। তো যতটা কম সময়ের মধ্যে আলোচনা করা যায় আমি সেটাই চেষ্টা করছি। আচ্ছা নেক্সট আমরা চলে যাব, এবার আমরা চলে আসলাম মানসিক স্বাস্থ্য। এর আগে পর্যন্ত আমরা আলোচনা করছিলাম কনসেপ্ট অফ মেন্টাল হাইজিন, এখন আলোচনা করব কনসেপ্ট অফ মেন্টাল হেলথ। এই জায়গাতেই আমাদের একটা বিষয় বলার, যে প্রত্যেককেই বলা যে এটা শুধু পড়ার জন্য বা আমার কাজে লাগবে, পরীক্ষায় নাম্বার পাবে, তা নয়। মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিজ্ঞান আমাদের জীবনে চলার পথে একটু গুরুত্বপূর্ণ, তাই কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া আমাদের উচিত। যেমন মানসিক কনসেপ্টটা আমরা দেখো একটু খুব সুন্দরভাবে যে ইংলিশে কোড দিয়ে আমি দিয়েছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে মানসিক স্বাস্থ্য আসলে কি। দেখো কি বলা হয়েছে, মেন্টাল হেলথ ইনক্লুডস আওয়ার ইমোশন, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। মানে কি বলছে, মেন্টাল হেলথ যেটাকে আমরা মানসিক স্বাস্থ্য বলছি। দৈহিক স্বাস্থ্য তো আমরা দেখতে পাচ্ছি যে ফিটনেস আছে, শরীর ঠিক আছে, রোগ মুক্ত আছে, কিচ্ছু নেই, কিন্তু ভেতরে মানসিক স্বাস্থ্যটা কিভাবে বুঝবো? একজন মানুষের মনের ভিতরে কি চলছে কিভাবে বুঝবো? কারণ তার কাজের মাধ্যমেই বোঝা যায়। তো সেরকমভাবে, কারণ সে সঠিক চিন্তা করতে পারছে, সঠিক যুক্তি করতে পারছে, সঠিক সময় সঠিক কাজটা করতে পারছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে। এই আচরণগুলোই তো মানসিক স্বাস্থ্যের মানে বৈশিষ্ট্য বা তার সিমটম বলা যেতে পারে। কারণ যে ব্যক্তি এগুলো করতে পারে না, তার মানসিক স্বাস্থ্যের কিন্তু অধিকারী নয়। তো দেখো এখানে কি বলছে না, মেন্টাল হেলথ ইনক্লুডস আওয়ার ইমোশন, মানে আমাদের পক্ষবগত অর্থাৎ পক্ষবগুলো, রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, অহংকার, এগুলোকে কন্ট্রোল করতে শেখায়। সাইকোলজিক্যাল দিকের সঙ্গে যুক্ত আছে, মানে যেটা বলা হয় মনোবৈজ্ঞানিক দিকের সঙ্গে, অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অর্থাৎ সামাজিক বিভিন্ন দিকের সঙ্গে যুক্ত আছে। ইটস এফেক্টস হাউ উই থিঙ্ক, কি সুন্দর একটি কোড ব্যবহার করা আছে দেখো, ইটস এফেক্টস হাউ উই থিঙ্ক, অর্থাৎ
আমরা কিভাবে চিন্তা করব, কেমন ভাবে, সেটাও মানসিক স্বাস্থ্যের সঙ্গে নির্ভর করছে। আই ফিল আমরা কিভাবে অনুভব করবো, অ্যান্ড অ্যাক্ট কিভাবে কাজ করবো। দেখো ইটস এফেক্ট প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্য কিসের উপরে, কিভাবে চিন্তা করবো, কিভাবে অনুভব করবো, কিভাবে কাজ করবো। ইটস অলসো হেল্প ডিটারমাইন হাউ উই হ্যান্ডেল স্ট্রেস। কি বলছে যে এটা হেল্প করে কিসের ক্ষেত্রে, না আমাদের স্ট্রেস চাপ কমানোর ক্ষেত্রে, রিলেটেড উইথ টু আদার্স, আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত, অ্যান্ড মেক হেলদি চয়েস, আমাদের জীবনে কোনগুলো আমাদের ঠিকঠাক আমাদের জীবনের জন্য মানে গুরুত্বপূর্ণ সেইগুলো চয়েস করতে অর্থাৎ পছন্দ করতেও সাহায্য করছে। কি গুরুত্বপূর্ণ বিষয় দেখো এই কোডগুলি। আচ্ছা আমরা নেক্সট কয়েকটা সংজ্ঞা দেখে নেব। নেক্সট বলছে জে এ হ্যাডফিল্ড, কি বলছে দেখো, জে এ হ্যাডফিল্ড বলছে মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। কি সুন্দর উক্তি, বলছে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য ইজ দ্য ফুল সম্পূর্ণরূপে হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি, ব্যক্তিত্বের আনন্দপূর্ণ ক্রিয়াকলাপই হলো মানসিক স্বাস্থ্য। অর্থাৎ একজন ব্যক্তি যখন সমস্ত কাজ আনন্দের সহিত করতে পারছে সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য। কে বললেন, না জে এ হ্যাডফিল্ড। নেক্সট দেখো কে এ মিনিঞ্জার, একজন ব্যক্তিকে কে এ মিনিঞ্জার কি বলছে দেখো, কে এ মিনিঞ্জার বলছে মেন্টাল হেলথ ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান বিং টু দ্য ওয়ার্ল্ড উইথ এ ম্যাক্সিমাম অ্যান্ড এফেক্টিভনেস অ্যান্ড হ্যাপিনেস। অর্থাৎ বলছে পরিবেশের সঙ্গে কার্যকারী ও আনন্দপূর্ণ রূপে অভিযোজন করার ক্ষমতাই হলো মানসিক স্বাস্থ্য। কি বলছে কে মিনিঞ্জার, ইনিও খুব সুন্দর কথা বলেছেন। ইনি বললেন পরিবেশের সঙ্গে, অর্থাৎ আমাদের যে পরিবেশ আছে, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, এই যে বিভিন্ন ভৌতিক পরিবেশ, এই পরিবেশের সঙ্গে কার্যকারী রূপে অর্থাৎ সঠিকভাবে, শুধু সঠিক নয় আনন্দের সহিত রূপে অভিযোজন করার ক্ষমতাই হলো মানসিক স্বাস্থ্য। নেক্সট হচ্ছে যে কার্টস অ্যান্ড মসলে, কি বলছে মসলে এবং কার্টস বলছে মেন্টাল হেলথ ইজ দ্য অ্যাবিলিটি হুইচ হেল্প আস দ্য সিক অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইন ইউর লাইফ। কত সুন্দর বলেছে, এটা ডিফিকাল্ট সিচুয়েশন, যে আমাদের জীবনে যখন সংকটময় কোনো মুহূর্ত আসে অর্থাৎ জটিল মুহূর্ত আসে, সেই মুহূর্তে সঙ্গতি বিধানের ক্ষমতা হলো মানসিক স্বাস্থ্য। তার মানে উনি এইভাবে ব্যাখ্যা করছেন যে যখন আমাদের মধ্যে কোনো বাধা আসবে, কোনো সংকট আসবে, সেই সংকটময় মুহূর্তে যখন ব্যক্তি ভালোভাবে সঙ্গতি বিধান করবে বা সঙ্গতি বিধান করতে পারবে বা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, সেটাই হলো মানসিক স্বাস্থ্য। তাহলে আমরা ওভারঅল একটা জিনিস কি ক্লিয়ার করতে পারি, যে যখন একজন ব্যক্তি ভালোভাবে তার সোশ্যালাইজেশন, সমাজে মিশতে পারছে, আনন্দপূর্ণরূপে কাজ করছে, যার সঙ্গে যেমন ব্যবহার সেটা করছে, তার মধ্যে মানে ইচ্ছে শক্তি আছে, কাজ করার প্রবণতা আছে, এই যে বিষয়গুলো, এগুলো কি যখন আমরা দেখতে পাবো তখন জানবো তার মানসিক স্বাস্থ্য অধিকারী তিনি ব্যক্তি। আচ্ছা নেক্সট আমরা পর্যায়ে চলে যাব। আমাদের অনেক কিছু আছে এখনো এ বিষয়ে আলোচনা করতে হবে। তো এইখান থেকে আমরা দেখো কয়েকটা বিষয় আমি দিয়েছি, দেখতে পাবে যে কি কি বিষয় থাকে, যে হেলদি ইটিং, যে মানসিক স্বাস্থ্য, এটা দেখলে আমরা অনেকটা বিষয় জানতে পারবো যে কিসের সঙ্গে যুক্ত। কতগুলো বিষয় দেখো, দেখলে বুঝতে পারবে যে হেলদি ইটিং করতে হবে, মেডিটেশন করতে হবে, স্লিপিং করতে হবে, হার্বাল টি, মানে এরকম অনেক রকম করতে হবে, ডিপ ব্রিথিং করতে হবে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস করতে হবে, অফলাইন মানে ফোনেতে, যেটা বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা, যে ফোন আমাদের যতটা ভালো তার থেকে ততটাই বেশি খারাপ, এবং সমাজকে ভালো অনেক কিছুই দিয়েছে কিন্তু অনেকটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা যদি ফিল করি ভালো হয় বুঝতে পারবো। তো এই যে বিষয়গুলো, এইগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকি বা যেগুলো করণীয় সেগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, দূরে থাকি মানে কি, যেগুলো বেশিরভাগটা আমাদেরকে করতে হবে এই অফলাইন, মানে যে কথাটা বললাম যে ফোনটা থেকে যতটা সম্ভব আমরা যদি নিজেদেরকে সরিয়ে রাখতে পারি। তো নেক্সট আমরা এতে চলে যাব, স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব কয়েকটা বিষয়। এখানে দেখো কি দেওয়া আছে, মানসিক স্বাস্থ্যের নির্ধারক বা শর্ত, যেটাকে আমরা ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ বলছে। কি বলছে, ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, যেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে দেখো কি বলা আছে, স্বগ্রহণযোগ্যতা, সেলফ অ্যাকসেপ্টেন্সি। তো এখানে স্বগ্রহণযোগ্যতা মানে কি বলতো, এর নির্ধারক কি, যখন কোনো ব্যক্তি নিজেকে জানবে, নিজেকে চিনবে, নিজেকে আগে গ্রহণ করতে পারবে, নিজের ক্ষমতা দুর্বলতা সম্পর্কে সচেতন হবে, তখন তার মধ্যে যে বিষয়গুলো দেখা যাবে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের গত দিকগুলো দেখা যাবে, যেটাকে বলছে স্বগ্রহণযোগ্যতা, সেলফ অ্যাকসেপ্টেন্সি। আচ্ছা নেক্সট হচ্ছে, মানে এটা একটা বিষয়, মানে তুমি যদি ভাবো যে তুমি মানসিক স্বাস্থ্য সম্পন্ন ব্যক্তি, অবশ্যই তোমার মধ্যে স্বগ্রহণযোগ্যতা থাকবে।
নেক্সট হচ্ছে ইতিবাচক সম্পর্ক স্থাপন, অর্থাৎ যে সম্পর্কের ক্ষেত্রে মানে পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে বা বৃহত্তর পরিবেশে, কর্মক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কিন্তু আমরা কি করব না সম্পর্কটা যাদের সঙ্গে তৈরি করবো সেটা যেন ইতিবাচক হয়, পজিটিভ রিলেশন উইথ আদার্স, বিভিন্ন মানুষের সঙ্গে। নেক্সট হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ একজন ব্যক্তিকে স্বাধীনতার উপরেও নির্ভর করে। তো ব্যক্তি যদি স্বাধীনতা পায় কাজ করার, নিজের থেকে কাজ করার স্বাধীনতা পায়, তাহলে তার মানসিক স্বাস্থ্য অনেকটা নির্ভর করবে তার উপর। নেক্সট হচ্ছে পরিবেশের সঙ্গে ভারসাম্য, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বর্তমান পরিবেশ পরিস্থিতি ভীষণ জটিল। যে পরিবেশের কথা বলছে, শুধু পরিবেশ তো এক ধরনের পরিবেশ নয়, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, আর্থিক পরিবেশ, তার রাজনৈতিক পরিবেশ, মানে বিভিন্ন ধরনের পরিবেশ। এই যে পরিবেশগুলো আছে, এই পরিবেশগুলোর সাথে একটা কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। কারণ একজন মানুষ শুধু তার কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত, কাজের জায়গা নিয়ে ব্যস্ত, কিন্তু সে তার পরিবারের যে দিকগুলো, পরিবারের সঙ্গে ঠিকঠাক সময় দিতে হবে, সেগুলো করছে না, মানে এটাও একটা সমস্যা। নেক্সট হচ্ছে উদ্দেশ্যপূর্ণ অর্থপূর্ণ জীবনযাপন, মানে তুমি যে বাঁচছো, মানে আমি যে একটা কাজ করছি, আমি যে জীবনে কি করতে চাইছি, সেটার পিছনে একটা উদ্দেশ্য থাকবে, মানে উদ্দেশ্যপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে হবে। একটা যে কি কাজ করছি তার পিছনে উদ্দেশ্য থাকবে এবং সেটা যেন অর্থপূর্ণ হয়। নেক্সট হচ্ছে যুক্তিপূর্ণ চিন্তন, যখন আমি কোনো কাজ করতে যাব সেটা অবশ্যই যুক্তিপূর্ণ হবে, অর্থাৎ সেইটাকে আমি ভুল তাও আমি ভাবছি ঠিক, এটা যেন হয় যে আমি যেটা কাজ করছি অন্যের জায়গায় নিজেকে বসিয়ে দেখা যে আসলে কি আমি ঠিক করছি না আসলে ভুল করছি, মানে যাকে বলা হয় যুক্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়া। নেক্সট হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধি ও বিকাশ, মানে নিজের বৃদ্ধি সেই সাথে বিকাশ, অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্টটাও নির্ভর করে। মানে একজন ব্যক্তি, একজন শিশু বা একজন মানুষের যদি বৃদ্ধি ও বিকাশটা সঠিকভাবে হয়, তাহলে মানসিক স্বাস্থ্য অনেকটা তার উপরে নির্ভর করে। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, যেগুলোকে দেখো আমাদের এছাড়াও কতগুলো বিষয় আছে অলসো হিসেবে আমি দিয়েছি। ইয়োর অ্যাবিলিটি টু ফাংশন ইফেক্টিভলি ইন ইয়োর ডেলি লাইফ, মানে তুমি অ্যাক্টিভলি যে কাজগুলো করো, মানে ডেলি লাইফের কাজগুলো, সেগুলো অ্যাক্টিভলি করো বা ইফেক্টিভলি করো অ্যাবিলিটির সহিত, ইনক্লুডিং হ্যাভিং হেলদি রিলেশনশিপ, ভালোভাবে সম্পর্ক, এঙ্গেজিং ডেলি অ্যাক্টিভিটি, নিজের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত থাকো, প্রবলেমস ইউর ফেস এফেক্টিভলি, প্রবলেম মানে তোমার যে প্রবলেম সমস্যাগুলো আসছে সেগুলোকে মানে অ্যাক্টিভলি ভালোভাবে ফেস করো, মেডিটেশন অ্যান্ড এক্সারসাইজ, সঠিকভাবে মেডিটেশন এক্সারসাইজ করো, টাইম বাউন্ডিং গোল, মানে সঠিক সময় ঠিক টাইম অনুযায়ী কাজগুলোকে করে নাও। নেক্সট আমরা স্লাইডে চলে যাব, আমরা দেখতে পাবো এখানে কতগুলো বিষয় দিয়েছি, দেখো ডিফারেন্স করে দিয়েছি, এখানে দেখলেই বুঝতে পারছো চারটে আমি পিকচার দিয়েছি। তো এই যে দেখো, যখন আমরা ব্রেনে প্রেসার দিচ্ছি, যে মস্তিষ্কে একটা প্রেসার দিয়ে দিলাম এইভাবে, তার মানে কি আমি বিভিন্ন কোনো না কোনো কাজেতে আমি মানে ফার্স্ট্রেশনে পড়ে গেছি, অ্যাংজাইটিতে পড়ে গেছি, মানে একটা অদ্ভুত আমার তখন পরিস্থিতি চলছে, সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না, এই যে এর দ্বারা বোঝাতে চাইছে। তারপরে কোনো একজন ব্যক্তি কি করবে খুঁজে পাচ্ছে না, মাথায় হাত দিয়ে বসে, মানে এগুলো ছবি তোমার দেখে বুঝতেই পারছো। আর অপোজিটে দেখো, যখন কোনো মানুষ সবার সঙ্গে ঠিকভাবে একটা মানে সম্পর্ক তৈরি করে গল্প করছে, আলোচনা করছে, হই হুল্লোড় করছে বা এনজয় করছে, কোথাও ঘুরতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে করছে, মেডিটেশন যোগাসন করছে, এই যে ডান দিকের যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই হেলদি লাইফ বা যেটাকে বলা হয় গুড হেলথ। আর এই দিকের যেটা বলা হয় যে ইলনেস হেলথ, অর্থাৎ অসুস্থতাগত মানসিক স্বাস্থ্যগত দিক যেটা। আচ্ছা, নেক্সট আমরা পর্যায়ে আমরা অনেকগুলি এতে বিষয়গুলি খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম, আর একটু টাইম দিলে আমি মনে হচ্ছে নিশ্চয়ই একটু ভালো হতো। তো আর কিছু প্রশ্ন, যে বিষয়গুলি আলোচনা করেছি আমরা রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করে নেব। দেখো, যারা প্রথম থেকে ক্লাসটা দেখছো তারা বুঝতেই পেরে যাবে যে প্রশ্নগুলো আজ এখানে আলোচনা করেছি সেই রিলেটেড প্রশ্ন দিয়েছি, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে সেটা আলোচনা করেছি। তার আগে একটি বিষয় বলে নিই, চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে, অবশ্যই একটা লাইক, আর ভালো লাগলে কমেন্ট সেকশনে একটু ভালো লাগা খারাপ লাগা শেয়ার করবে, এটুকুই আমাদেরকে উদ্দীপনা দেয়। বিশেষত ওটা খুব ভালো লাগার বিষয় এই জন্যই, কারণ আরও ইচ্ছে করে তোমাদের জন্য ভালো কিছু করার বা ভালো কিছু তুলে ধরার। আচ্ছা দেখো, আমরা এখানে এক এক করে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করে নেব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন আমি দিয়েছি যে মেন্টাল হাইজিন শব্দটি এসেছে গ্রিক শব্দ হাইজিয়া থেকে, গ্রিক শব্দ হাইজিয়া থেকে এসেছে। এই হাইজিয়া শব্দের অর্থ কী? ধরো আমি আগের এই মুহূর্তে আলোচনা করলে তাই, না হলে ধরো যারা ভালো প্রিপারেশন থাকে তাদের তো
কোনো সমস্যা নেই, অনেকে এটুকুও খুঁজে পাবে না। তাহলে দেখো প্রথম যে ইউনিটটা পড়তে লাগছি সেই জায়গাটা তো সেই জায়গারই প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই হাইজিয়া শব্দের অর্থ আমি কি বলেছিলাম, সে হাইজিয়া শব্দের অর্থ আমি বলেছিলাম স্বাস্থ্যের দেবী। তাহলে এই হাইজিয়া শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে না, এই হাইজিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের দেবী। স্বাস্থ্য রক্ষা নয়, স্বাস্থ্য উন্নতি করা নয়, স্বাস্থ্যের দেবী না স্বাস্থ্যের অধ্যয়ন, তো এটি হচ্ছে স্বাস্থ্যের দেবী। তার মানে হাইজিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের দেবী, স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্য উন্নতিকরণ নয়, স্বাস্থ্য অধ্যয়নও নয়। নেক্সট হচ্ছে এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, কত না 1908 সালে এই বইটি লেখা হয়েছিল। বইটি নিম্নলিখিত কোন ব্যক্তির আত্মজীবনী, মানে এখানে যে 4 জন ব্যক্তির নাম দেওয়া আছে, এই 4 জন ব্যক্তির মধ্যে কোনো একজন ব্যক্তির একটা আত্মজীবনী বই, সেটি হচ্ছে এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ। এই বইটি কার, দেখো এইখানে একটা গল্প থাকে। এই যে ব্যক্তি যার নাম আমরা বলতে পারি যে কি বলবো না, ডক্টর ফিলিপ পিনেল, বি আছে ক্লিফোর্ড রিয়ার্স, সি আছে অ্যাডলম মেয়র, আর ডি আছে ফ্রয়েড। তো এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে ক্লিফোর্ড রিয়ার্স। তো এর একটি বিষয় আমি বলে দিই, এই ক্লিফোর্ড রিয়ার্স ইনি একবার মেন্টালি স্ট্রেস অর্থাৎ মানসিক চাপের জন্য ইনি একবার বাড়ির ওপর থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন। তার দরুন তিনি হসপিটালে ভর্তি ছিলেন দীর্ঘ টাইম। তো সেই দীর্ঘ টাইম ভর্তি থাকার ফলে তিনি সেই হসপিটালের অবস্থা, মানসিক রোগীদের অবস্থা অনুভব করে নিজেই একটা আত্মজীবনী লিখলো মানসিক স্বাস্থ্যের ওপর, যেটির নাম হচ্ছে এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ। একটু গল্পের মতো বলে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো 3 প্রশ্ন। এখানে দেখা আছে একজন ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ নিম্নলিখিত কোন বিষয়টির এর অধিক নির্ভরশীল, কোন বিষয়টির ওপর আমি এই কথাটি যোগ করলে ভালো হতো। একজন ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ মানে তার পার্সোনালিটির বিকাশ নিম্নলিখিত কোন বিষয়টির ওপর অধিক নির্ভরশীল, ব্যক্তির দৈহিক স্বাস্থ্য, ব্যক্তির মানসিক স্বাস্থ্য, ওপরের দুটি কোনোটিই নয়। তো এটা সবাই বুঝতে পারছো, এটি আমাদের হবে ওপরের দুটি, কারণ শুধু দৈহিক স্বাস্থ্য, কারণ শারীরিকভাবে স্ট্রং ফিটনেস এবং বলবান হলেই চলবে না, আমি মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, তবেই তো আমি বলবো হ্যাঁ আমি পারবো, আমি হেরে যাচ্ছি না। এই যে মানসিক কনফিডেন্স, শুধু কি শারীরিকভাবে স্ট্রং থাকলেই হবে, কারণ কাজ করার, কারণ শারীরিকভাবে সুস্থ সবল মানুষ এমনিতেও তার মানসিকভাবে যদি উদ্যম স্ট্রং না থাকে, সেটা বিছানায় শুয়ে থাকতে পারে, কাজ করার ইচ্ছে থাকবে না। তো সেই জায়গায় দুটোই দরকার। 4 প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের প্রথম নামকরণ করেন নিম্নলিখিত কোন মনোবিজ্ঞান। আমি সেখানে উল্লেখ করেছিলাম যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের প্রথম নামকরণ কে করেন, ডক্টর ফিলিপ পিনেল, ক্লিফোর্ড রিয়ার্স, আর এডলম মেয়র, না ডি হচ্ছে ফ্রয়েড। তো সেটি হচ্ছে আমাদের এডলম মেয়র। 4 অ্যান্সার হলো সি, এডলম মেয়র। নেক্সট আমরা স্লাইডে চলে যাব, আমরা 5 প্রশ্ন দেখে নেব। 5 প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যক্তি কল্পনার জগতে বসবাস করে, আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়, সি হচ্ছে ব্যক্তি নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে সচেতন থাকে, ডি আবেগের প্রকাশ অনিয়ন্ত্রিত হয়। তাহলে এইখানে খেয়াল রাখো, প্রশ্নটা খেয়াল করবে যে কোনটি দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ নয়। ব্যক্তি কল্পনার জগতে বসবাস করে, এটা দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ। আত্মবিশ্বাসের অভাব দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ, কারণ আত্মবিশ্বাস স্ট্রং হবে যারা মানসিক স্বাস্থ্য হবে। কল্পনার জগতে বাস করবে না, ব্যক্তি নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে সচেতন থাকে, এই প্রশ্নের ভিত্তিতে ভুল, কারণ যারা মানসিক দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয় তারা নিজের ব্যক্তি অবশ্যই তার শক্তি এবং সামর্থ্য সম্পর্কে কি হবে না, সচেতন হবে না। আবেগ প্রকাশ অনিয়ন্ত্রিত হয়, আবেগের প্রকাশ অনিয়ন্ত্রিত হয়। ওগুলো আগেরগুলো সবগুলোই হচ্ছে মানসিক দুর্বলতা, মানসিক স্বাস্থ্যের মানে অধিকারী ব্যক্তিদের লক্ষণ নয়, শুধুমাত্র সি হচ্ছে মানসিক স্বাস্থ্যের লক্ষণ। সেই জায়গা থেকে সি হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, নেক্সট 6 প্রশ্ন আমরা দেখে নেব। 6 বলছে নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য, অর্থাৎ মানসিক যে স্বাস্থ্যগত দিক, এই মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য কি। মানসিক স্বাস্থ্যের ব্যক্তির মানসিক সুস্থতা রক্ষা করা, এটা তো অবশ্যই ঠিক। বিকারগ্রস্ত ব্যক্তিদের রোগ নিরাময়, মানে যারা যারা মানসিক ব্যাধিতে ভুগছে তাদেরকে রোগে নিরাময় করা, না সামাজিক পরিবেশে সুষম ব্যক্তিত্ব গড়ে তোলা। একটা যে সামাজিক পরিবেশে সবার সঙ্গে সুষম ব্যক্তিত্ব গড়ে তোলা। তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি অ্যান্সার, অর্থাৎ উপরের সবগুলি সঠিক অ্যান্সার। নেক্সট আমরা স্লাইডে চলে যাব 7। নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের লক্ষণ।
নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের লক্ষণ? শারীরিক, মানসিক ও প্রাক্ষয়িক ভারসাম্য বজায়, আত্মনির্ভরশীলতা, আত্মমর্যাদা ও আত্মসচেতনতা, সি হচ্ছে উদ্যমে, পরিশ্রমী ও যুক্তিবাদী, উপরে সবগুলি। তাহলে এখানে কি আমরা সবই বুঝতে পারছি যে শারীরিক, মানসিক, প্রাক্ষয়িক ভারসাম্য তাদের বজায় থাকবে, তাদের মানসিক স্বাস্থ্যের লক্ষণ হবে, এটাও ঠিক। আত্মনির্ভরশীল হবে, নিজের উপরে নির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন হবে ও আত্মসচেতনতা তাদের মধ্যে থাকবে, এবং পরিশ্রমী ও যুক্তিবাদী হবে। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 7 ডি উপরের সবগুলি সঠিক অ্যান্সার। আচ্ছা, 8 প্রশ্ন আমরা দেখে নেব। 8 প্রশ্ন বলছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান শব্দটি এসেছে কোন শব্দ থেকে? এখানে আমি সেখানেই ফার্স্ট প্রশ্নতে তোমরা দেখেছো, আলোচনা করেছি। তো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান শব্দটি এসেছে কোন শব্দ থেকে? লাতিন শব্দ, গ্রিক শব্দ, জার্মান শব্দ না সংস্কৃত শব্দ? তো এই শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। 8টি অপশন ডি। আচ্ছা, এখানে একটি বিষয় বলে দিই, আমি যে প্রশ্নগুলি আজের বিষয়গুলি আলোচনা করলাম সেই প্রশ্নগুলো তোমরা নোট তুলে নিতে পারো, বা এখন না এই মুহূর্তে পেন পেপার থাকলেও তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নের অ্যান্সারগুলি রেডি রাখতে পারো। কারণ আমি এরপর থেকে শুধু এমসিকিউ আলোচনা করব না, আমি ধীরে ধীরে তোমাদের সমস্ত বিষয়গুলি, অর্থাৎ কিছু তাত্ত্বিক আলোচনা, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ এই মুহূর্তে আমাদের এমএসসি মাদার সার্ভিস কমিশনের পরীক্ষা হলে, এসএসসি এখন একটু টাইম আছে, তাই আমি চেষ্টা করব, অনেকে আমাকে মেসেজ বা যোগাযোগ করেছে, যাতে আমি সমস্ত ইউনিট ধরে ধরে এইভাবে শেষ করি। আমি সেই টার্গেট রাখছি, আমি চেষ্টা করব। যারা মোটামুটি আমার মাদার সার্ভিস কমিশনের আগে আমার ভিডিওগুলো দেখেছো, সমস্ত ইউনিট থেকে প্রায় আমার 7টি 8টি 10টি করে ভিডিও আছে, সেখান থেকে কম বেশি আমি এটুকু দেখেছি যে প্রায় 60-65টি প্রায় সম্ভবত প্রশ্ন চলে এসেছিল সেখান থেকে, যদি খেয়াল করে যারা সমস্ত ভিডিওগুলো দেখে থাকে। আচ্ছা, তো আমি 9 প্রশ্ন আলোচনা করব। নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? বাস্তব সম্পর্কে সচেতন, অতি সক্রিয়, যুক্তিপূর্ণ চিন্তন, সি প্রাক্ষয়িক ভারসাম্য। কোনটি মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? তো বাস্তব সম্পর্কে সচেতন, এটা মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ে। তো অতি সক্রিয় আচরণ, এই জায়গাটা একটু ডাউন লাগছে। কেন ডাউন লাগছে? কারণ কোনো ব্যক্তি অতি সক্রিয় ভালো, আমি অ্যাক্টিভ কিন্তু হাইপার অ্যাক্টিভ হবো না। অতি সক্রিয় মানে ধরো যেখানে তোমাকে সিরিয়াস থাকতে বলা হয়েছে, অতিরিক্ত সিরিয়াস। যেখানে তোমাকে মানে কোনো কিছু কাজে দেখবে কিছু মানুষ থাকে না যে সক্রিয় থাকতে বলা হয়েছে, অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে, কিন্তু সে হাইপার অ্যাক্টিভ, মানে যাকে বলা যেতে পারে অতি সক্রিয়। তো সেটাও ঠিক নয়। যুক্তিপূর্ণ চিন্তন, প্রাক্ষয়িক ভারসাম্য, এগুলো সবগুলোই মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ছে, শুধুমাত্র পড়ছে না অতি সক্রিয়, এই বিষয়টি পড়ছে না। আচ্ছা, 10 প্রশ্ন হচ্ছে দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কত সাল বলেছিলাম না? 1986 সালটা এখানে মনে পড়ছে, সেই ডিসকাশনে আমি আলোচনা করেছিলাম। তাহলে অপশনগুলো আমি আর বলছি না, দেখেই বুঝতে পারছো। 1960, 1946, 1948, 1986। দেখো সেইখানে পরপর ছিল যে দ্য স্টেট কমিটি অফ মেন্টাল হেলথ কত ছিল? 1960। 1946-এ কি ছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্ভবত। আমরা সেই জায়গায় ঘুরে গিয়ে দেখে নেব। দেখো এখানে আমি যে বিষয়গুলি আলোচনা করেছিলাম এই জায়গা থেকে দেখতে পাবো। কি আছে না? 46-এ আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 48, 46-এ আছে অ্যাক্ট, মেন্টাল হেলথ অ্যাক্ট, যেটি সেটি আমাদের আছে। তাহলে এই বিষয়গুলি আমি অলরেডি তোমাদের সামনে আলোচনা সেখানে করেছি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? 8-এ হচ্ছে স্টেট কমিটি ছিল আমেরিকার, 46-এ আমরা দেখলাম যে আইন হয়েছিল অ্যাক্ট, মেন্টাল অ্যাক্ট, আর 48 হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর 1986 যেটা আমরা দেখলাম সেটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট আরেক স্লাইড আছে আমাদের, আমরা আর 2টি প্রশ্ন দেখে নেব, তারপরে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি কোনো ইউনিট, বিশেষত এই ইউনিটটাই যেহেতু ধরেছি, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আর রেগুলার মোটামুটি তোমাদেরকে ভিডিও দেওয়া। রেগুলার মানে প্রতিদিন নয়, তবে এতটাও গ্যাপ নয়, তোমাদের সামনে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। 11 প্রশ্ন দেখো। 11 প্রশ্ন আছে মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি, যেটি আমাদের ছিল যে ব্যক্তিত্বের সেই যে সংজ্ঞাটি আমরা দেখেছিলাম যে আনন্দপূর্ণ কার্যকলাপই হলো, সেটি হচ্ছে মেন্টাল হেলথ। এই যে সংজ্ঞাটি আমরা দেখেছিলাম, এটি কে বলেছিল? না অধ্যাপক মিনিঞ্জার, জে.এ. হাডফিল্ড, মাসলে, না এইচ.ডব্লিউ. বার্নার্ড। তো এটি বলেছিল জে.এ. হ্যাডফিল্ডের এই সংজ্ঞাটি আমরা দেখেছিলাম, জে.এ. হ্যাডফিল্ড। 12 প্রশ্ন হচ্ছে নিচে কোনটি মানসিক স্বাস্থ্যের নির্ণায়ক বা মানদণ্ডের মধ্যে পড়ে না? মানে নিচের যে 4টি অপশন আছে, কোনটি মানসিক স্বাস্থ্যের নির্ণায়ক বা মানদণ্ডের মধ্যে পড়ে না? অর্থপূর্ণ জীবনযাপন, স্বগ্রহণযোগ্যতা মধ্যে পড়ে, ভুল বললাম, পড়ে মৌলিক চাহিদার পরিতৃপ্তি, উপরে সবগুলি। তো
মানসশাস্ত্রের নির্ণায়কের মধ্যে এটা পড়ছে, ব্যক্তি অর্থপূর্ণ জীবনযাপন করবে, অর্থাৎ মিনিংফুল ভাবে লাইফস্টাইল জীবনযাপন করবে, স্বগ্রহণযোগ্যতা সেলফ অ্যাকসেপ্টেন্সি, নিজে সবকিছু গ্রহণযোগ্যতার মধ্যে থাকবে, আর মৌলিক চাহিদার পরিতৃপ্তি, অর্থাৎ যে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো যেমন মৌলিক চাহিদা ছিল, শুধু এইগুলো এখন আর নেই, তো যে সমস্ত মৌলিক চাহিদাগুলো থাকে তার পরিতৃপ্তি, এইগুলো আমাদের এর নির্ধারকের মধ্যে পড়ছে। তো তাহলে সবগুলি সঠিক অ্যান্সার, ওপরে ডি সবগুলি সঠিক। তো আমরা আজকে সব মোটামুটি আলোচনা করলাম মেন্টাল হেলথ হাইজিনের উপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেগুলো আমাদের তোমরা যদি পারো এগুলো একটু মেন জায়গাগুলোকে তুলে ধরেছি, তোমরা নোট আকারে নিয়ে করে নিতে পারো। আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রিপশন করে নেবে, আর লাইক আর অবশ্যই একটা কমেন্ট ভালো লাগে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।